This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাত 11টা মানে নিউজ অ্যাট 11। আজকে শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো, একটু উত্তরবঙ্গের দিকে যেতে হবে। তার কারণ জঙ্গলের পথে কাগজপত্রহীন একটা গাড়ি আটকানো হয় এবং আটকানোর পরেই তাণ্ডব শুরু হয়ে যায়। বন দফতরের চেকপোস্টে হামলা চালানো হয়, বন দফতরের কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বনকর্মী এবং বন সুরক্ষা কমিটির সদস্যরা। জলপাইগুড়ির কাঠামবাড়ি চেকপোস্টের ঘটনা এটি। জঙ্গলের রাস্তায় সন্দেহভাজন একটি গাড়িকে বন দফতরের কর্মীরা আটকান, কাগজপত্র না দেখিয়ে পুলিশের গাড়ি বলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তারা চলে যায়। এরপর তারা চেকপোস্টে পৌঁছলে গাড়িটিকে আটকানো হয়। গাড়ি চালক পুলিশকে ফোন করে। এরপরই মালবাজার থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে চেকপোস্টে তাণ্ডব চালায় বলে অভিযোগ। আমার সহকর্মী রনি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রনি, একটি গাড়ি সন্দেহ হয়, আটকানো হয়, তারপর পরিস্থিতি এই দিকে যায় কি করে? পুলিশেরই বা এটা কি ভূমিকা, একটু ক্লিয়ারলি জানতে চাইবো। দেখো শুভজিৎ, এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে এবং যে ছবি থেকে পরিষ্কার, যে শক্তি প্রদর্শনের একটা খেলা হচ্ছিল। কারণ জঙ্গলের মাঝখান দিয়ে যে রাস্তা চলে গিয়েছে সেই রাস্তা ধরেই আসছিল একটি ছোট গাড়ি, যেখানে বেশ কিছু কাঠের সামগ্রী বোঝাই ছিল। এবং যেই গাড়িটি যখন কাঠামবাড়ি জঙ্গলের পাশ দিয়ে আসছিল এবং কাঠামবাড়ি বন দপ্তরের যে চেকপোস্ট, সেখানে কাগজ দেখানোর জন্য দাঁড় করানোর চেষ্টা করা হয়, তখন দ্রুত গতিতে গাড়িটি সেখান থেকে পালিয়ে যায়। এবং এরপরেই কিন্তু সেই গাড়িটিকে ফোন করে বন দপ্তরের কর্মীরা পরবর্তী যে বন দপ্তরের চেকপোস্ট, সেই চেকপোস্ট তার ঘেরা চেকপোস্টকে জানায়। এরপরেই গাড়িটিকে দাঁড় করানো হয় এবং কাগজপত্র দেখতে যাওয়া হয়। কিন্তু সেই গাড়ি কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এমনকি সেই গাড়ির পিছনে একটি পুলিশের গাড়ি ছিল। এটা দেখার পরেই কিন্তু সেখানে পুলিশ কর্মীরা এগিয়ে আসেন এবং তারা কিন্তু সেই কাগজ দেখাতে না পারায় বন দপ্তরের লোকেরা গাড়ি আটকে রাখে, বলে কাগজ দেখিয়ে নিয়ে যেতে হবে। এরপরেই কিন্তু সমস্যার সূত্রপাত হয়। সেই খবর পৌঁছায় মালবাজার থানায়, যেমনটা অভিযোগ। এরপর মালবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে বন দপ্তরের চেকপোস্টে যে বনকর্মীরা সেখানে ছিলেন, সেখানে তাদেরকে মারধর করা হয় এবং একজন কর্মীকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় থানাতে। এবং সকালবেলা যখন এই খবরটা ছড়িয়ে পড়ে, তখনই কিন্তু বন সুরক্ষা কমিটি এবং বন দপ্তরের কর্মীরা জমায়েত হন এবং আজকে বিকেল থেকেই কিন্তু পথ অবরোধে অংশগ্রহণ করেন তারা। এমনকি রীতিমতো পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। বেশ, ধন্যবাদ রনি। কিছু বক্তব্য আমাদের কাছে আছে, আমি দর্শকদের শোনাবো প্লিজ। পুলিশ হচ্ছে, ও একটা গভর্নমেন্ট, আমিও একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, ও একজন গভর্নমেন্ট। আমাকে বলে তুই আমাকে চিনিস, আমার থবড়াটা চিনে রাখ, এরকম বলে। কে বলছে এটা? পুলিশ, ওখানে মালবাজারের এসআই ছিল, 2 স্টার ছিল, আইসি না কি জানি না। আমাকে চ্যালেঞ্জ দেয়। আমি বলছি দেখো লিগাল কাজ, তোমাদের গাড়ি আসছে, আমি কাগজ চাইছি, আদার্স কিছু বলিনি। আমাকে কাগজ দেখাও, আমি সাইরে দিচ্ছি। গাড়িতে কি ছিল? গাড়িতে খাট ছিল, ফার্নিচার। তার সাথে একটা পুলিশের গাড়ি আসছিল, সেটা হলো এমনি গাড়ি ছিল, পুলিশ, খালি পুলিশ লেখা ছিল। সে কিছু বলেনি, মানে বলতেছে চিনি যা। ও পুরা ধমকি দেবে, মারার জন্য ধমকি, আমাকে এই মারবে এই মারবে না, এই করতে করতে তারপর আমার ঘরের দরজা শুদ্ধ ভাঙছে। তারপর অপেক চ্যালেঞ্জ দিয়ে বলছে আমার থবড়া চিনে রাখ, আমি তোকে দেখে নিবো রাস্তাঘাটে। বাড়িতে ঢুকে মহিলাকে রং লাগানোর চেষ্টার অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপি বুথ সভাপতি উদয় দাসের প্রতিবেশী ওই মহিলা বাড়িতে একা ছিলেন। অভিযোগ, হঠাৎ মিঠুন দাস নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী বাড়িতে ঢুকে ওই মহিলাকে রং মাখাতে যান। মহিলা পালিয়ে বিজেপি বুথ সভাপতির পরিবারের কাছে গিয়ে আশ্রয় নেন। অভিযোগ, এরপর বিজেপি বুথ সভাপতির বাড়িতেও চড়া হয় একদল তৃণমূল কংগ্রেসের কর্মী। বিজেপি নেতার পরিবারকেও মারধর করা হয় বলে তারা অভিযোগ করেছেন। অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বুথ সভাপতির অনুগামীদের বিরুদ্ধে মারধরের পাল্টা অভিযোগ করেন মিঠুন দাস। এক তৃণমূল কর্মীকে ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় গ্রেফতার করেছে। हम काका के बारे भाग गए तो काकी को बोले क्या काकी हम ना अबीर ना लेंगे, तो काकी बोला क्या घर में घुस जाओ। हम घर में घुस जाए गए तो काका भी था काकी भी था, तो वो ज़बरदस्ती बोलने लगा क्या उसको अबीर हम देवे करेंगे। तो काका ज़बरदस्ती बोलने लगा तो काका को गुस्सा आया। काका बोला क्या वो अबीर नहीं लेना चाह रहा तो आप नहीं दीजिए, आप जाइए यहाँ से, दारू तारू पिए तो यहाँ से जाइए। सब दारू पी के रखा था सब लोग? हाँ, জোরপূর্বক রং দিতে গেছিলেন, তারপরে কিন্তু দুইজনকে মাথা ফাটিয়ে দিয়েছেন, এমনটাই অভিযোগ করছে। কি বলবেন? স্যার, আমরা কোনো রং দিইনি, আর জবরদস্তি এসেছিল আমাদের বাড়িতে। বাড়ি সে দরজা ভেঙে আমাদেরকে মারপিট করেছে। আমার পর খুন হয়েছে, মানে এটা খুন হয়েছে, আমার ঘর থেকে বাইরে নিয়ে এসেছে, বার করে তারপর মেরেছে। আমার বাড়ির পাশে আমার বৌমার বাড়ি, ওদের বাড়িতে কেউ ছিল না, ওই মেয়েটা একাই ছিল, আমার বৌমাটা।
ওকে রং দিতে গেছিল এই ছেলেটা। তো কি নাম? যে ছেলেটা অক্ষয় গেছিল ওর বাড়িতে, কেউ নাই, ওর শাশুড়ি না, ওর বড় নাই। তো পালিয়ে আমাদের বাড়িতে এসেছিল, আমার ভাইয়ের রুমে ঢুকে গেলো। আমার ভাই ছিল, আমার ভাই বউ ছিল, দুজনে ছিল। ও বলছে কাকু এরকম আমাকে রং লাগাচ্ছে, ওকে রং লাগাচ্ছে। তো বলছি কি দেখ ভাই, তোর বৌমা হলো, তুই ওকে কেন রং লাগাচ্ছিস? তারপরে আমার ভাই বললো, ভাই ওটা তোর বৌমা হলো, রং লাগাবি, তোর বৌদি আছে, তোর বৌদিকে লাগা, আমাকে লাগা, ওটা তোর বৌমা, ও রং লাগাতে দিবে না, তুই কেন লাগাবি? ও এরকম করে ওকে বললো, ভাই তুই এখন যা, কালকে ওটা তোর ব্যাপারে মানে কি সে বিষয়ে কথা বলবো। এই থেকেই ও বাড়ি থেকে গিয়ে বললো এরকম আমাকে আমাকে ধাক্কামুখি করলো, আমার কলার ধরে আমাকে ঘিসরায় বাড়ি থেকে বার করলো। ওখান থেকে ওদের বাড়ির লোক আসে ডাঙ্গালিটি দিয়ে মারধর। মদের দোকানে তাণ্ডব, লুটপাট, অভিযোগ একদল মদ্যপ যুবকের বিরুদ্ধে। রায়গঞ্জের মোহনবাটি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় দোকানে আসে একদল যুবক, মদ দিতে কিছুটা দেরি হওয়ায় দোকানে ভাঙচুর চালায় এবং লুটপাট করে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। এই দোকানটা হচ্ছে আমার কাকার দোকান। হ্যাঁ, তো আমি বাড়িতেই ছিলাম, আমার দোকান ওই সামনে আছে। তো আমাকে আমার ভাই, এই উপরে আমার একটা অন্তর দোকান আছে, ভাই ফোন করে বললো নিচের দোকানে কাকার দোকানে ভাঙচুর করছে। তো আমি তারপর দৌড়াই এলাম। তো এসে দেখলাম যে কিছু মানে মধ্যম অবস্থায় মোটামুটি 50-60 জন যুবক এসে ভাঙচুর করছে দোকানটা। ট্রাক দুর্ঘটনার মৃত্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধ, বিক্ষোভ। বসিরহাট থানার শাকচূড়া এলাকার ঘটনা এটি। ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে একজন ব্যক্তির। এলাকার মানুষ ঘাতক ওই ট্রাক এবং মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান। স্থানীয়দের অভিযোগ, এই ট্রাকটি এর আগে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটিয়েছে। বসিরহাট থানার পুলিশ এসে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর আবারও দাদার হয়ে পোস্টার দেওয়া শুরু তার অনুগামীদের। পোস্টারে কি লেখা? পোস্টারে লেখা আগামীকে মানতে হবে। এই স্ট্যাটাস মানে এই পোস্টও সোশ্যাল মিডিয়ার দেওয়ালে পড়েছে। আর এই ভাষ্য তৃণমূলের প্রবীণ ক্যাম্পকে ঠুকে কিনা সেই প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। তার কারণ এই যে পোস্ট, সেখানে আগামীকে মানতে হলো বলতে গিয়ে তাহলে কি প্রবীণ ক্যাম্পকে ঠুকে এই পোস্ট? অভিষেকের কামব্যাক কি তাহলে হয়ে গেল? প্রশ্ন উঠছে। গতকালের বৈঠকের পর এই জল্পনাগুলো কিন্তু আবারও সক্রিয় হয়েছে। খেলা আবার হবে, বল জোরে মারতে হবে, ফুটবলটাও জোরে মারতে হবে, আবার খেলা হবে। তৃণমূলে অভিষেকপন্থীরা এই স্লোগানেই শান দেওয়া শুরু করে দিলেন। শনিবার বৈঠকের পর সোশ্যাল মিডিয়া জুড়ে অভিষেকের হয়ে ব্যাটিং তৃণমূল নেতা কর্মীদের। ফ্যাম ফর টিএমসি পেজ থেকে পোস্ট করা হয়েছে খেলা শুরু। লেখা হয়েছে আগামীকে মানতে হলো। দলের রাশ অভিষেকের হাতেই। অধিনায়কের ভূমিকায় অভিষেকের মতো চড়া সুরেই পোস্টও প্রবীণদের খোঁচা বলেই মনে করছে রাজনৈতিক মহল। দেখুন, নেতাজি ইনডোর স্টেডিয়ামের যে হট্টমেলা হয়েছিল 15,000-এ, সেখানে কোম্পানির চেয়ারম্যান তথা পিসি তিনি বলেছিলেন যে তিনিই শেষ কথা। আর আজকে তার ভাতুষপুত্র তিনি আবার শুনলাম নাকি 4-4,500 ভার্চুয়াল মিটিং করে বলেছেন তিনিই শেষ কথা। ওদের নতুন নবজোয়ার আসছে, একবার পুরনো জোয়ার আসছে, বারবার এটা চলছে। 2026-এর আগে ওরা নিজেই ঠিক করতে পারছেন না যে ব্যাটন কার হাতে থাকবে, পিসির হাতে থাকবে না ভাইপোর হাতে থাকবে। আমার মনে হয় এই করতে করতে 2026-এর ইলেকশনও আমরা পার করে নিতে পারবো। অভিষেকের হয়ে পোস্ট নতুন নয়। দাদার হয়ে অনুগামীদের দেওয়াল লিখন আগেও দেখেছে বাংলা। 2022 ম্যাচ উইনার পোস্টারে ছেয়ে গেছিল দেওয়াল। সময় ডাক সেনাপতি পদ দেখাক, নয় পরশু নয় কাল, দাদা এবার ধরুক হাল। সৈনিকরা প্রস্তুত, শুধু সেনাপতির নির্দেশের অপেক্ষা। বেশিরভাগই গত বছরের পোস্ট। মাঝে বেশ কয়েক মাসের নিস্তব্ধতা।
তৃণমূলে মমতা বনাম অভিষেক টানাপোড়েন নিয়ে জল্পনা। আর এসবের মধ্যেই শনিবার অভিষেকের নেতৃত্বে ভার্চুয়াল বৈঠকের ঘোষণা হতেই জল্পনা শুরু হয়। লোকসভা নির্বাচনের সময়ে এরকমই মেগা বৈঠক করতে দেখা গিয়েছিল তাকে। তারপর প্রায় দীর্ঘ 1 বছরে অনেক ক্ষেত্রেই দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে বলে চর্চা শোনা যাচ্ছিল। ফের বিধানসভা নির্বাচনের 1 বছর আগেই আবারও মেগা বৈঠকের মধ্যে দিয়ে দলের সংগঠনের রাশ আরও একবার হাতে তুলে নিচ্ছেন অভিষেক। তার মেগা বৈঠকের বহর দেখে এই প্রশ্ন তো উঠছেই। TV9 বাংলা যে ইঙ্গিত দিয়েছিল, বৈঠকের পর সেই চর্চাই হচ্ছে সব থেকে বেশি। নেতা যেই হোক, চুরি তো করতেই হবে। তো চুরিটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ ওদের ক্ষেত্রে। তো চুরি করার জন্য যে নেতাই বসুক সেই চুরি করবে, অসুবিধা কি আছে? তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেতৃত্ব পাবেন, কোন নেতা উত্তরাধিকার পাবেন, এটা নিয়ে মানুষের খুব একটা আগ্রহ নেই, কারণ মানুষ তৃণমূল থেকে মুক্তি পেতে চাইছে। এ তো মানা আর অমানার ব্যাপার নেই, সবাইকে নিয়ে আমরা চলছি, সবাই আমাদের সাথে। আমি তো প্রথম দিনও বলেছি, আজও বলছি, এসব আপনারা ডিভিশন করেন, সবাই একসাথে রয়েছে। কারণ সবার মাথার উপরে মমতা দি আছে, আমরা সবাই একসাথে আছি। গত বছরের 21শে জুলাই দলের রদবদলের হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। সেপ্টেম্বরে দলনেত্রীর হাতে তালিকাও তুলে দেন। শনিবার আবার রদবদলের কথা অভিষেকের মুখে। এবার কি পদ যাওয়ার পর্ব শুরু হচ্ছেই? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গোষ্ঠীকন্দলে খুব বেশি ভোট কাটা যায়নি, অভিষেকের দাবি সরাসরি অস্বীকার করলেন কারা? অখিল গিরি, সাবিত্রী মিত্ররা। সাংগঠনিক দুর্বলতা এবং অর্থের অভাবই পূর্ব মেদিনীপুরের লোকসভায় হারের কারণ, এমনটা রামনগরের বিধায়ক তিনি দাবি করছেন, তিনি এমনটা মনে করেন। অন্যদিকে সাবিত্রী, তার যুক্তি হলো উন্নয়ন মালদায় কাজ করেনি, ফলে ওই গোষ্ঠীকন্দল ন্যারেটিভটা তারা মানছেন না। মাটি একদম শক্ত। এই জেলাতে আমরা 16টা আসনে নরেন্দ্র মোদীজিকে দেখব, আপনি দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। পূর্ব মেদিনীপুরের মাটি কি সত্যি দুর্ভেদ্য হয়ে উঠছে ঘাসফুলের জন্য? গোষ্ঠী কোন্দলের জন্যই কি জমি হারাচ্ছে তৃণমূল? সূত্রের খবর, শুভেন্দু জেলা নিয়ে শনিবারের মেগা বৈঠকে অভিষেক বলেন, পূর্ব মেদিনীপুরে নিজেদের মধ্যে ঝগড়া করার জন্য কাঁথি আসনে হেরেছি, আরও বেশি পরিশ্রম করলে জিততে পারতাম। শুধু লোকসভা নয়, কাঁথি সমবায় ব্যাংকের পরিচালন পর্ষদের নির্বাচন নিয়ে আকচাকচি যেমন জায়গায় গেছিল যে হস্তক্ষেপ করতে হয়েছিল দলনেত্রীকে। এরপরও অবশ্য অভিষেকের তত্ত্ব মানতে রাজি নন রামনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক অখিল গিরি। এমএলএ রামনগরে যদি আমি মনে করি পাড়ায় গিয়ে বলি তৃণমূলকে ভোট দেবেন না, এটা মানুষ কখনো শুনবে না। আমাদের নিজেদের কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থেকে গেছে, একটা অর্থের অভাব থেকে গেছে, আর সাংগঠনিক কিছু দুর্বলতা থেকে গেছে। আমি মনে করি যে আগে সংগঠনটা ঠিক মতো সাজানো, যা হয়ে গেছে লোকসভাতে যা হয়ে গেছে হয়ে গেছে। বারবার তো বলা হচ্ছে সংগঠনকে শক্তিশালী করা, সংগঠনের কোনো কর্মসূচি নেই পূর্ব মেদিনীপুর। শুভেন্দু চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন 16-16। সেখানে তৃণমূল জেলা নেতৃত্বকে পূর্ব মেদিনীপুরে 12টি আসনের লক্ষ্য বেঁধে দিয়েছেন অভিষেক। 12 কেন? যখনই টার্গেট 12টা বলা হচ্ছে, তার মানে বলা হচ্ছে নট লেস দেন 12। এই টার্গেটটা আমাদের সামনে দেওয়া আছে, কিন্তু গ্রেটার দেন 12 করতে তিনি না বলছেন না। একটু সমস্যা হচ্ছে কোথায় বলি, ওনারা ভাবছেন ওনারা 12টা পাবেন, আমরা বলছি আমরা 16টা পাবো। আর শক্তিবৃদ্ধি, তাঁদের চোখে যে শক্তিবৃদ্ধির কথা বলছেন তার থেকে অনেক বেশি শক্তিবৃদ্ধি গ্রাউন্ডে হয়েছে, মানুষের মধ্যে হয়েছে, মানুষ হৃদয়ের, জনগণের হৃদয়ে হয়েছে। সিপিএম আবার আসন সংখ্যা নিয়ে 2 ফুলের সিটিং দেখছে। উনি যেটা বলছেন যে পূর্ব মেদিনীপুরে 12টা আসনকে বিশেষ গুরুত্ব দেবেন, তার মানে কি বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে বোঝাপড়াটা পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি 4টা আসন আর তৃণমূল 12টা আসন। শনিবারের বৈঠকে মালদা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক। সূত্রের খবর, তিনি জানিয়েছেন, নেতা মন্ত্রী ঝগড়া বিবাদেই মালদায় খারাপ হয়েছে ভোটের ফল। বিজেপি এবং কংগ্রেস ভুল বুঝিয়েছে, কিন্তু দলের নেতা মন্ত্রীরা এতটাই ঝগড়া করতে ব্যস্ত যে তার কাউন্টার করতে পারেননি। এই জেলার প্রাক্তন মন্ত্রী তথা মানিকচকের তৃণমূল বিধায়কের যুক্তি অবশ্য সম্পূর্ণ আলাদা। বিজেপি আর কংগ্রেসের এটা এইভাবেই ভোটটা হয়ে গেছে। কি নিয়ে? ধর্ম ভিত্তিতে? হ্যাঁ, ধর্ম ভিত্তিতে ভোটটা হয়ে গেছে। তৃণমূলের তার মানে কোনো কাজ করেনি, উন্নয়ন হোক বা লক্ষ্মীর ভান্ডার হোক, সেটা কাজ। দক্ষিণ মালদাতে এটা কাজ করলো না। কি? দক্ষিণ মালদাতে এটা কাজ করছে না, উন্নয়নটা কাজ করছে না।
লোকসভায় খারাপ ফলের জন্য বীরভূমকেও রেয়াত করেননি অভিষেক। রামপুরহাট এবং দুবরাজপুরের বহু বুথে 50 ভোটের বেশি ব্যবধানে হার, কেন তা বিশ্লেষণের নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশের পরে আমরা আবার নতুন করে সেই বুথে বুথে যাচ্ছি, আবার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেখানে কোন কোন কারণের জন্য কোন কোন ছেলে পূরণ আমাদের বসে গেছে সেই সমস্তগুলো আলোচনা করে আমরা যাতে সেটাকে মেকআপ করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা শুরু করেছি। বীরভূমের মাটি তৃণমূল কংগ্রেসের কাছে এখন বিপদের ঘাঁটি। বিপদ বীরভূম থেকেই শুরু হবে, কারণ যেভাবে বীরভূমে পাথর চুরি, কয়লা চুরি, বালি চুরি, গরু পাচার থেকে আরম্ভ করে সব জায়গায় যুক্ত হয়েছে, মানুষ এটা সর্বজন গ্রাহ্য হয়ে গেছে এবং সর্বজন বিদিত হয়ে গেছে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস থেকে বীরভূমের মানুষ মুক্ত চাইছে। কাঁথি থেকে রামপুরহাট শুধু রোগ ধরাই নয়, দাওয়াইও বাতলে দিয়েছেন তৃণমূল সেনাপতি। বুঝিয়ে দিয়েছেন খারাপ ফলের জন্য পদও যেতে পারে, সেই প্রক্রিয়া কি শুরু হলো বলে। কনিষ্ক মাইতি, সুবোধোষ ভট্টাচার্য, হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। শনিবারের এই ভার্চুয়াল বৈঠকে বিভিন্ন জেলার পাশাপাশি চৌরঙ্গি এবং জোড়াসাঁকো এই বিধানসভার এই দুটো কেন্দ্রের সংগঠনের হাল নিয়ে যথেষ্টই উষ্মা প্রকাশ করতে শোনা গিয়েছিল। নিজের এলাকার সংগঠনের হাল নিয়ে এই দুই বিধানসভার বিধায়ক কি বলছেন আপনাদের শোনাবো। আমরা যোগাযোগ করেছিলাম নয়না বন্দ্যোপাধ্যায় এবং বিবেক গুপ্তার সঙ্গে, শুনুন কি বলেছেন তারা। কালকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন চৌরঙ্গি নিয়ে বাড়তি গুরুত্ব দিতে, আপনারা কি কোনো রকম বাড়তি ব্যাপারে কোনো বৈঠক বা কিছু করছেন? নিশ্চয়ই, কেন নয়। আমাদের দলের সাধারণ সম্পাদক যখন বলেছেন আমরা নিশ্চয়ই সেটা ইমপ্লিমেন্ট করব। এক্ষেত্রে কি আপনারা আগামী দিন থেকে কোনো কর্মসূচিতে নামছেন? সেক্ষেত্রে সেটা আমি দলকে বলে নামবো না, আমি টিভিতে কেন বলতে যাব? দল আমাকে বলেছে, আপনারা কোথা থেকে খবর পেয়েছেন আমি জানি না, বাট দেন ঠিকই আছে, নিশ্চয়ই বলেছেন যে বাড়তি কিছু বলেননি, যেটা একটু দেখতে হবে, দেখে নিতে হবে। ডেফিনেটলি আমরা কালকে রাত্রি থেকেই আমাদের চৌরঙ্গি পড়ে আছে, তো ডেফিনেটলি উই আর ওয়ার্কিং অন ইট। আমাদের নেতারা বলবে তো আমরা তো নিশ্চয়ই, দল যখন বলবে আমরা তো ঝাঁপাবোই। তখন সংগঠনের যদি প্রবলেম হয় বসুন, কথা করুন, আমরা ডিসকাস করব। আর যদি কোথায় মনে হচ্ছে লোক নেই, নতুন লোক অ্যাপয়েন্ট করা হবে। যেরকম 40 নম্বর ওয়ার্ড চিনু হাজরা তোমার ইলেকশনের আগে বিজেপি জয়েন করে গেল, তো আমরা একটা কমিটি বানিয়ে ওখানে ওয়ার্ডে কাজ চালাচ্ছি। তুমি কাউন্সিলরকে তো একা দোষ দিলে হবে না, কাউন্সিলর তো একা নেই, ওয়ার্ড প্রেসিডেন্ট আছে, যা যুব করে, ছাত্র করে, মহিলা করে, পুরো টিম আছে ওখানে। আমাকে তো সবাই আঁকতে হবে না কি কার কোথায় কি পারফরমেন্স আছে, রেজাল্ট এসছে আমার কাছে। দলের যা ইউনিট আছে ওই এলাকাতে, ওই অঞ্চলে, ওই ওয়ার্ডে, ওটা ঠিক রকম কাজ করছে না। সংগঠনে যারা যারা করছে সব দায়ী আছে। দিদিমণির যা বক্তব্য আছে ওটা আমরা মানুষের কাছে ঠিক রকম পৌঁছাতে পারছি না। আমরা সব প্লাস দেবো, তাহলে তো আমাদের রেজাল্টটা প্লাস হবে না। খবর শহরে একটা মর্মান্তিক দুর্ঘটনা। মধ্যমগ্রামের মাইকেল নগরে পথ দুর্ঘটনায় এক পুরুষ এবং এক মহিলার মৃত্যু হয়েছে। বিরাটি থেকে বারাসতের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। মাইকেলনগর বাস স্টপে যাত্রী তোলার সময় বাসে ধাক্কা মারে একটা লরি। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই বাস যাত্রীর। আহত লরির চালক, লরিটিকে আটক করেছে পুলিশ। জ্যান্ত সাপ এবং সেই সাপ নিয়ে বাসন্তী হাসপাতালে এক ব্যক্তি হাজির হয়ে গিয়েছেন। খুব স্বাভাবিকভাবে হুলস্থুল কাণ্ড হাসপাতাল চত্বরে। জালে আটকে ছিল একটি সাপ। জাল থেকে সাপটিকে ছাড়াতে গেলে সাপের ছোবল খান ইয়াসিন লস্কর নামে এক বৃদ্ধ। ওই বৃদ্ধ সাপটিকে ধরে সোজা বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে হাজির হন। খুব স্বাভাবিকভাবেই ওই হাসপাতাল চত্বরে এই ছবি দেখে সবাই ঘাবড়ে যান। অবশেষে চিকিৎসকের পরামর্শে ওই সাপটিকে ছেড়ে দেওয়া হলে ওই বৃদ্ধকে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শীতের শেষ, বসন্তের শুরু, এখনও তীব্র গরম শুরু হয়নি। প্রতিদিন প্রতিনিয়ত প্রচুর সাপে কাটা রোগী বিভিন্ন হাসপাতালে এসে হাজির হচ্ছে। আজ কিছুক্ষণ আগে প্রায় 6 ফিটের উপরে একটি সাপকে নিয়ে বাসন্তী হাসপাতালে হাজির রোগীর বাড়ির লোক। সবার ধারণা আছে একটি, যে সাপের কামড়ে রোগীর সাথে যদি জ্যান্ত বা মৃত সাপকে হাসপাতালে নিয়ে আসা যায় তাহলে ডাক্তারবাবুদের খুব সুবিধা হয় এই সাপে কাটা রোগীর চিকিৎসা করার ক্ষেত্রে। এটাই বদ্ধমূল যে ধারণা মানুষের মধ্যে আছে, সেটা আমি বলবো আপনারা এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন।